আজকে আমরা দেখতে চলেছি একটা ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। একটা শান্তশিষ্ট মেয়ে যখন ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই চলুন আজকে এক্সপ্লেনেশনের মাধ্যমে সেই গল্পটা শুনে নেওয়া যাক। তো মুভির শুরুতেই আমরা সারিকা নামে একটি মেয়েকে দেখতে পাই, যে তার মা বাবার থেকে দূরে মুম্বাই শহরে একাই থাকে। সে একটা ট্রাভেল এজেন্সিতে কাজও করে। সারিকার প্রতিবেশী ওর একলা থাকার সুযোগ নেওয়ার জন্য প্রত্যেকদিন কোনো না কোনো একটা বাহানা নিয়ে চলে আসে দেখা করতে। তো সারিকা একদিন খুব বিরক্ত হয়ে বলেই দেয়, দেখেন আপনি যদি এমন করতে থাকেন আমি কিন্তু আপনার বউকে যে বলে দেবো, বলে দিলাম, যান ভাগেন এখান থেকে। একদিন সারিকা কাজ করছিল, তখন কার নামে একটা ছেলে আসে ফ্লাইটের ডিটেলস জিজ্ঞাসা করার জন্য। তো কথায় কথায় সে সারিকার সাথে ফ্লার্ট করা শুরু করে আর লাঞ্চের জন্য জিজ্ঞাসা করে। কিন্তু সারিকা তো ভেবে অপরিচিতের সাথে কথা বলা বা তার সাথে লাঞ্চে যাওয়ার কথা ভাবতেই পারবে না, তাইও মানা করে দেয়। সারিকার ফ্রেন্ড আনিকা বলে, কি বলো তুই, এরকম একটা ছেলেকে কেউ মানা করে? আমি হলো তো ওর সাথে লাঞ্চ ডিনার সব করতে চলে যেতাম। সারিকা শপিং এ যায়, তখনও কারণকে দেখে। তখন সে ভাবে, আরে বাবা, এই ছেলে তো দেখছি আমার পিছনে পড়ে গেছে। সে যখন বিরক্ত হয়ে শপিং থেকে বের হয়ে যায়, তখন একটা চোর এসে তার ব্যাগ নিয়ে চলে যায়। আর কারণ হিরোর মতো গিয়ে তার ব্যাগটা তাকে সেফলি এনে দেয়। কারণ বলে, দেখো আমি আমার জীবন বাজি রেখে তোমার ব্যাগটা নিয়েছি, সো এক কাপ কফি তো হতেই পারে, তাই না? সারিকাও রাজি হয়ে যায়। স্টুপিড কোথাকার। কফি খেতে খেতে তাদের মধ্যে কথা বলা শুরু হয়ে যায়। তখন কারণ বলে সে শেয়ার বাজারে টাকা লাগিয়ে ইনকাম করে আর তার বাবা মার ডিভোর্স হয়ে গেছে। কাজের কারণে প্রায় তার মুম্বাই যাওয়া আসা হয়। এরপর কারণের একটা ফোন কল আসে আর সে কথা বলে খুব টেনশনে পড়ে যায়। সে সারিকাকে এভাবেই রেখে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সারিকার কাছে ব্যাপারটা একটু অপমানজনকও লাগে। পরের দিন সারিকা যখন অফিস থেকে বের হয় তখন কারণের সাথে দেখা হয়। সারিকা বলে, আরে আপনি এখানে কিভাবে? কারণ বলে, আমি 2 ঘন্টা ধরে আপনার জন্য ওয়েট করছি, আপনি কখন আসবেন আর আমি আপনাকে লিভ দেবো। আরে এমনটা সত্যি সত্যি ভাবেন না, আমি মজা করছিলাম। পাশের ব্যাংকে কিছু কাজ ছিল, বের হলাম আর আপনার সাথে দেখা হলো, ভাবলাম আপনাকে লিভ দিই। আর সারিকা লিভ নেওয়ার জন্য রাজিও হয়ে গেল। কারণ ওকে ওর ঘর পর্যন্ত ছেড়ে দেয়। তারপর বলে, আপনি যখন এত করে বলছেন তো আমি এক কাপ চা বা কফি খেয়েই নিলাম। সারিকা তো কিছুই বলেনি, কিন্তু কারণ চাচ্ছিল ওর সাথে আরও একটু সময় কাটাতে, যে কারণে ইনডাইরেক্টলি সেই বলে দিল। সারিকা তাকে জিজ্ঞেস করে, চা বা কফি কোনটা দিব আপনাকে? তখন কারণ বলে, এই মোমেন্টে তো আমি একটা কিস চাই আপনার থেকে। এটা শুনে সারিকা তো রেগে মেগে ওকে ঘর থেকে বের করেই দেয়। কারণ ওকে বুকের মাধ্যমে সরি মেসেজ পাঠায়, রাতে কল দিয়েও মাফ চায়, কিন্তু সারিকা ওর সাথে কোনোই কথা বলতে চায় না। রাতে সারিকা অফিস থেকে বের হয়ে ট্যাক্সি ডাকতে থাকে। সেখানে 3-4টা নেশায় মাতাল কিছু ছেলে ছিল যারা সারিকাকে বিরক্ত করতে থাকে। আর সেই সময় হিরোর মতো আমাদের কারণ চলে আসে আর সারিকাকে বাঁচিয়ে নেয়। জন্য সারিকা তাকে ধন্যবাদও জানায়। এখন কারণ বলে, ও তো আমার ভাড়া করা গুন্ডা, আমি নিজেই পাঠিয়েছি, একজনের তো হাত ভেঙে গেছে, এখন বেশি টাকা দিতে হবে। সারিকা এটা শুনে রেগে গেলে কারণ বলে, তুমি তো এতটুকুই বুঝতে পারো না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা? সারিকা বলে, এটা কোনো মজা করার কথা না, কিন্তু কারণ বলে, মজা তো তুমি করছো, এত রাতে রাস্তায় একটি মেয়ে, কিছু হয়ে যেত তো। মেয়েরা চায় যে ছেলে হবে তো এমন হবে যে তাকে অ্যাটেনশন দিবে, তাকে কেয়ার করবে, সে বিপদে পড়লে তার পাশে থাকবে। সারিকার কাছে কারণকে এমন ছেলেই লাগে, তাই ধীরে ধীরে সে তার প্রতি গলতে শুরু করে, তার প্রতি ফিদা হতে শুরু করে। মানে মেয়েটা এখন শেষ আর কি। একদিন কারণ সারিকাকে একটি দামি হার গিফট করে, কিন্তু সারিকা নিষেধ করে দেয় সেটা নিতে পারবে না। তখন কারণ বলে, আমি যদি এখন তোমাকে একটা পেন বা গোলাপ দিতাম তাহলে তুমি সেটা নিয়ে নিতে, আমার কাছে এটা কেনা একটা পেন বা গোলাপ কেনার সমান। তোমার জন্য কিনেছি, দাম দেখে তো আর কিনিনি, কিনেছি কারণ আই লাভ ইউ। এত মিষ্টি কথা শুনে সারিকা গলে যায়। সে হারটা একসেপ্ট করে নেয় আর সাথে কারণকেও তার লাইফে। একজন আরেকজনের সাথে দেখা করতে করতে, কথা বলে ভাব হতে হতে তারা ওই পর্যায়ে চলে যায় ভালোবাসার, মানে ওই আর কি ভালোবাসার লাস্ট স্টেজ বলা যায়। তারা সেই পর্যায়ে চলে যায়। তো এই দুজন ওই স্টেজও পার করে ফেলে। কারণ 2 দিনের জন্য আসতো আর 4 দিন আবার বিদেশ চলে যেত। এই বিষয়টা নিয়ে সারিকার খুবই মন খারাপ থাকে। কারণ সারিকাকে ফোন দিয়ে বলে, আমার একটা ফ্রেন্ড আছে অভিজিৎ, ও নাসিক থেকে সন্ধ্যায় হংকংয়ে যাবে, কিন্তু প্রথমে মুম্বাই এসেছে, তুমি কি 3-4 ঘন্টার জন্য ওকে বাসায় রাখতে পারবে? তখন সারিকা বলে, হ্যাঁ সমস্যা নেই, আসতেই পারে, তোমার বন্ধুই তো। এরপর কিছু সময়ের পর অভিজিৎ ঘরে আসে আর সাথে একটা বড় সুটকেসও নিয়ে আসে। তার কিছু কাজ ছিল তাই সে কিছু সময়ের জন্য একটু বাইরে চলে যায়। সুটকেসটা ঘরেই রেখে যায়। সে বলেছে সন্ধ্যায় যাওয়ার সময় এসে নিয়ে যাবে। টিভিতে নিউজ চলছিল, তো নিউজে বলছিল যে মুম্বাইয়ের জুহু এলাকায়
কুখ্যাত বদমাশ এক সন্ত্রাসী, তার নাম মামা, সে পুলিশের হাতে মারা গিয়েছে। সে কাউকে মারতে এসেছিল কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় এবং মারা যায়। যখন টিভিতে ফটো দেখায় ওইটা দেখা তো সারিকার পরাণে পারে নাই, কারণ সে আর কেউ না, তার ঘরে এসেছিল কারণের বন্ধু অভিজিৎ। এরপর সারিকার কাছে কারণের ফোন আসলে সারিকা তাকে খুব করে প্রশ্ন করতে থাকে, যেটা এখন আপনাদের মনেও আসছে। কিন্তু কারণ কোনো উত্তর না দিয়ে শুধু এতটুকু বলে যে যে সুটকেস ও ফেলে রেখে গেছে সেটা এক্ষুনি বাইরে গিয়ে কোথাও ফেলে এসো। আর হ্যাঁ, কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমার নাম কোনোভাবেই নিও না, তাহলে আমি অনেক সমস্যায় পড়ে যাব। আমার উপর বিশ্বাস রাখো আর সুটকেসটা যেভাবে হোক ফেলে দাও। সারিকা তাড়াহুড়া করে সুটকেস নিয়ে বাইরে যেতেই যায়, কিন্তু তখন পুলিশ চলে আসে। যে মামার কাছে সারিকার অ্যাড্রেস পেয়ে পুলিশ সুটকেস চেক করে আর সেখান থেকে একটা বন্দুক বেরোয়। তখন পুলিশ বলে যে সারিকা হচ্ছে মামারই একটা চেলা, কিন্তু সেটা অস্বীকার করে আর সত্যি কথাটা বলতে পারে না, কারণ সত্যি কথা বললে কারান ফেসে যাবে। আর কারান তো ওর নাম নিতে একেবারেই নিষেধ করেছিল, তাই সে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য সত্যি কথাটা বলতে পারে না। সারিকার দোস্ত আনিকা আসে পুলিশ স্টেশনে সারিকাকে ছাড়ানোর জন্য। সে ভেবেছিল কোনো ছোট মোটো মামলা হবে, কিন্তু যখন জানতে পারে ওরা কেন ধরছে, ও চিকন গলি ধরে বের হয়ে যায়, কারণ আবার ওড়না ফেসে যায়। এরপর সারিকার সাথে কামলেশ নামের একটা উকিল দেখা করতে আসে, যাকে নাকি কারণ পাঠিয়েছিল। সে বলে ওই যে মামা আছে তার সাথে কারণের কিছুদিন আগেই পরিচিত হয়েছে। সে বলেছিল তার একটা কিসের আঙ্গুরের বিজনেস আছে, কে জানতো সে এমন সন্ত্রাসী বের হবে। শোনো, পুলিশ যদি জিজ্ঞেস করে তোমার কাছে এই সুটকেস কোথা থেকে আসছে, তুমি বলবা যে ও আমার ঘরে আসছিল আর বলছে আমার স্কুলে কোনো বান্ধবীর ভাই। এই সুটকেস থেকে চলে যায় আর বলে পরে ফোন করবে, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, সে ফোন করে না আর তুমি নিউজে এসব দেখো। তারপর পুলিশ স্টেশনে যেতে যাও আর পুলিশ নিজেই চলে আসে। আরে কোনো চিন্তাই করো না, 2 ঘন্টার মধ্যে আমরা ঘরে থাকবো। যখন কারবার শুরু হয় তখন প্রসিকিউটর বলে মামার ফিঙ্গারপ্রিন্ট সারিকার ঘরে পাওয়া গিয়েছিল, আর এর ঘরের থেকে অনেক দামি গহনা আর মোবাইল পাওয়া গেছে, যা তো এর বলা বেতনে কখনই কেনা সম্ভব না। আর এর প্রতিবেশীও বলেছে সে মামাকে ওর ঘরে আসতে দেখেছে। আমি এটাই বিশ্বাস করছি যে ও মামারই সাথী আর মামার সাথে আন্ডারওয়ার্ডের জন্য কাজও করত। জজ স্যার ফায়সালা শোনান যে একে 3 সপ্তাহের জন্য জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হোক। সারিকা উকিলকে বলে আপনি তো বলেছিলেন আমি আজকে ঘরে যেতে পারবো, আর এই কারণ কোথায়? কামলেশ বলে ও হয়তো ফ্লাইটে আছে, এ কারণে ফোন যাচ্ছে না, আর আপনি কোনো টেনশন করেন না, আমি সব সামলে নিব, আপনার কিছুই হবে না। কিন্তু সারিকাকে জেলে ভরে দেওয়া হয়। এখানে পরিবেশটা খুব নোংরা আর ভীতকর ছিল। সারিকা খুবই লক্ষ্মী আর শান্তশিষ্ট একটা মেয়ে ছিল, এখন সে ওইসব লোকের মধ্যে চলে আসছে যে কিনা কারো খুন করেছে, না জানি আর কি করে আসছে। এই জায়গা কোনো একটা নরকের থেকে কম ছিল না। সারিকার সাথে একটা মেয়ে পরিচিত হয়, সে বলে এই জেলে ডলি নামে একটা মেয়ে আছে, কিন্তু খুবই বাজে আর বদমাশ, 4টা খুন করে জেলে এসেছে। তোর নাম কি? সারিকা ওর নাম বলে তার নাম জিজ্ঞাসা করে, সে বলে তার নাম ডলি। আর এই কথা বলে সে জোরে জোরে হাসতে শুরু করে। ওইখানে অনেক বেশি বড় বড় ইঁদুর ছিল আর সারিকা ইঁদুরে খুব ভয় পেত। সারিকা বাবা দেখা করতে আসে আর ওখানে সব কয়েদি পরিচিত মানুষরাই দেখা করতে আসে, আর কোনো স্পেশাল ফ্যাসিলিটি দিত না যে একজন একজন করে দেখা করতে পারবে। আর এত ক্যাচালের মধ্যে তেমন কিছু শোনা যেত না। সারিকা কোনো একভাবে কারণের নাম তার বাবা মাকে বলে দেয়। তার বাবা মা একথা সিনিয়র অফিসারকে বললে সে বলে আপনার মেয়ে মিথ্যা কথা বলছে, আপনার মেয়ের যা স্যালারি তার থেকে দামি দামি গিফট পাওয়া গেছে তার ঘরে, তা ওসব কোথা থেকে আসতো মশাই? সব বড় বড় বাড়ি থেকেই তো আসতো। তারা এটা বুঝতেই পারে না তাদের মেয়ে আসলে করেছে কি। ঠিক আমরা ভানু নামে একটি মেয়েকে দেখি সারিকাকে নতুন শিকার ভেবে ওকে টিচ করতে থাকে আর মারেও, আর ওকে বাঁচাতে আসে প্রিমিলা নামে একটি কয়েদি, যাকে জেলে সবাই খুব ভয় পেত। সারিকা প্রিমিলাকে ওর পুরো কাহিনী বলে আর প্রিমিলা ওর সেফটির জন্য ওকে একটা ছুরি দেয়। সারিকা ওটা নিতে চায় না, কারণ ও এসব মারামারির মধ্যে যাবে না। সারিকা প্রিমিলার ব্যাপারে ডলিকে যে জিজ্ঞাসা করে, ডলি বলে ও সাডু ভাইয়ের বউ, আর সাডু ভাই ছিল অনেক বড় গ্যাংস্টার, কিন্তু কেউ তাকে সুপারি দিয়ে মেরে ফেলেছে, আর প্রেমিলা ওর স্বামীর খুনিদের মেরে তারপর এখানে এসেছে। আর প্রিমিলা এখানে থেকেই ওর গ্যাং চালায়, ওর হাত আছে অনেক বড়, বাইরেও ভিতরেও, যে কোনো সময় চাইলেও বেরো যেতে পারে, কিন্তু এখানে সেফটির জন্য এখানেই থাকে। কারণ সারিকার সাথে পার্সোনালি দেখা করতে আসে আর সারিকা ওকে দেখে কান্না করে দিয়ে বলে অবশেষে তুমি আসলে। তখন কারণ বলে আমি পুরোপুরি চেষ্টা করছি, তোমাকে এখান থেকে খুব জলদি বের করে নেব। সারিকা আমার সব কাজ আমার রেপুটেশনের উপর নির্ভর করে,
যদি আমার নাম এর মধ্যে চলে আসে তাহলে আমার পুরো ফিউচার নষ্ট হয়ে যাবে, আমার সব কাজ এখন ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে কিভাবে বুঝাবো? শুধু আমার জন্য আর কয়টা দিন এসব সহ্য করো, শুধু আর কয়টা দিন। সব কথা সারিকা প্রিমিলাকে বললে প্রিমিলা বলে এ কেমন মানুষ, নিজের প্রেমিকাকে ভিতরে রেখে নিজে বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সারিকা বলে না, এমন কোনো কথা না, ও পুরো চেষ্টা করছে আমাকে বাইরে বের করার। জাস্ট আর 2-3 দিনের ব্যাপার, তারপরও আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। দিকে কারণের সাথে কেউ দেখা করতে আসে যেখানে কামলেশ ছিল, আর কারণ তখন কোনো একটা মেয়ের সাথে গ্লোমুলো করতে ব্যস্ত ছিল। কামলেশ জানায় সারিকার উপর এমএসওসি লাগানো হয়েছিল, ও যদি কোনোভাবে তোমার নাম নিয়ে যায় তো কি হবে? কারণ বলে যদি ওর দোষ স্বীকার করে নেয় তাহলে কেমন হবে? এখানে তো আমরা এতটুকু বুঝতে পারি কারণ মোটেও তেমন ছেলে ছিল না যেমনটা সে সারিকার সামনে সেজে থাকতো। পরের দিন কামলেশ এসে সারিকাকে বলে তুমি তোমার দোষ স্বীকার করে নাও, কারণ পুলিশের কাছে তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, তুমি যদি স্বীকারও না করো তাহলে পুলিশ তোমাকে ভিতরেই ঢুকাবে। তুমি যদি দোষ স্বীকার করে নাও তাহলে মামলা পুরো জজের হাতে যাবে, আর জজ দিল থেকে খুবই ভালো মানুষ। তুমি বলে দিয়েছো তুমি ওই লোককে চেনো, আর তার ছোটখাটো কিছু কাজ করে দিয়েছো, আর মাফ চাইবা আর একটু কেঁদেও দিও, ঠিক আছে? এরপর জজ তোমার রেকর্ড চেক করবে, যা সে পুরো ক্লিন দেখবে, তারপর 15-16 দিনের সাজা দিবে, তারপর তুমি পুরো আজাদ হয়ে যাবে। একটা গোপন কথা কি জানো? এই কথা জজ নিজেই বলেছে কারণকে। সারিকা ভাবে যেহেতু কারণ সবকিছু সেট করেই রেখেছে, তারপর সে জজের সামনে তার নিজের দোষ স্বীকার করেই নেয়। তখন জজ বলে তুমি এত পড়ালেখা করে শিক্ষিত একটা মেয়ে, ভালো বংশ থেকে ওই অপরাধীদের ছাড় দিতে পারি যারা পরিস্থিতির শিকার হয়েছে, কিন্তু তুমি তো নিজের লোভের জন্য করছো, নিজের উদ্দেশ্য পূরণের জন্য করেছো। তারপর জজ সারিকাকে 7 বছরের কারাদণ্ড দেয়। বেচারা সারিকা কি ভেবেছিল আর কি হলো? সে কামলেশের দিকে তাকায় কিন্তু কামলেশ মুখ ঘুরিয়ে চলে যায়। কামলেশ আর কারণের প্ল্যানই তো ছিল এটা। এরপর প্রিমিলা সারিকাকে বলে ও বলদ বানিয়েছে তোকে, তুই কি বুঝতে পারছিস নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশন আছে ওর? তুমি যদি পুলিশকে একবার ওর নাম বলে দিতে না, ও পুরো ধরা খেয়ে যেত, তোমাকে ইউজ করেছে ও। এরপর সারিকার সাথে দেখা করার জন্য কামলেশ আর কারণ আসে। সারিকা বলে আমি পুলিশকে সব বলে দেবো তোমাদের কথা। কারণ বলে আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন, এই কারণে তুমি যে আমাকে হুমকি দিচ্ছ পুলিশের কাছে আমার নাম বলে দিবে, এটা আমার একটুও খারাপ লাগছে না। জানি যে তোমার জেলে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু কিছুদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। আর এমন নয় যে আমরা তোমাকে ছাড়ানোর চেষ্টা করেছি না, এই জজ হাতছাড়া হয়েছে তাতে কি হয়েছে? এরপরে যখন অন্য জজ আসবে আমরা আবার কেস রিওপেন করব। তুমি শুধু সাহস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কারণ আবার সারিকাকে এভাবেই বোকা বানায়। সারিকা ওর ভালোবাসায় অন্ধ বোকা হয়ে ওকে ভরসা করে জড়িয়ে ধরে, কিন্তু আমরা যা দেখছিলাম সেটা সত্যি না। সারিকা কারণ আর কারণের চাল খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল। ও আর এখন সেই বোকা নেই, শুধু বোকা হওয়ার নাটক করছে কারণের সামনে। ও প্রেমিলার কাছ থেকে ছুরি নিয়ে নিজের চুল কেটে একটা নতুন রূপ নেয়, যে রূপ ওই সারিকার ছিল না, যে শান্তশিষ্ট ভীতু একটা মেয়ে ছিল। ওর ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছিল, আর ও এবার ঠিক করেই নেয় যে এই নরকে থাকার জন্য কারণ আর কারণের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে ও আসল নরকে পাঠিয়ে ছাড়বে। রাতে ইঁদুর সারিকার কাছে আসে, কিন্তু সারিকা একটুও ভয় পায় না, ভীতু হয় না, বরং ওকে মেরে ফেলে। মানে ও বেপরোয়া হয়ে গিয়েছে, ওর মধ্যে কারো ভয় ছিল না। এরই মধ্যে সে জানতে পারে তার বাবা আর এই পৃথিবীতে নেই। এটা শুনে সারিকার খুব দুঃখ হয়, অনেক কান্না পায়, কিন্তু ওর চোখ থেকে এক ফোঁটাও জল বের হয় না। আনু সুযোগ বুঝে সারিকাকে আবার বিরক্ত করতে থাকে, কিন্তু সে জানতো না সারিকা আর আগের মতো বলদা নাই। সারিকা ওকে এমন ভাবে মারে ওর পুরো গুন্ডাগিরি বের করে দেয়। প্রেমিলা সারিকাকে বলে কারণ যে তোকে ধোকা দিয়েছে তা একদিক থেকে তো ভালোই হয়েছে, তোর মধ্যে খুব সাহস হয়েছে প্রতিবাদ করার। সারিকা বলে আমি এখান থেকে বের হতে চাই। প্রেম বলে তুই ওকে মেরে ফেলবি? সারিকা বলে এত সহজে তো আর না। পরের দিন সারিকা কিচেনে আগুন লাগিয়ে দিলে বাইরে খুব হাঙ্গামা হতে থাকে, আর সবাই ছোটাছুটি করে আগুন নিভাতে যায়। বাইরে কয়েদিদের পরিবার আসছিল, তাই অ্যাম্বুলেন্সের জন্য গেট খোলা হলে তারা ভিতরে ঢুকে যায়, আর সেই সময় কিছু মেয়ে বাইরে বের হয়ে যায়, তাদের মধ্যে সারিকাও সেখান থেকে পালিয়ে যায়। কামলেশ ফোন করে কারণকে বললে সারিকা পালিয়ে গেছে। কারণ বলে যাক ওর জন্য তো বেশ ভালো, আর আমাদের টেনশন খতম। সারিকা প্রেমিলার এক লোকের সাথে দেখা করতে যায়, যে কিনা তাকে একটা বন্দুক দেয়।
আর সেই লোকটা বলে প্রেমিলা আমার বোনের মতো, তাই কোনো প্রয়োজন হলে আমার কাছে এসো। রাতে সারিকা কামনেশের বাড়ি যায় আর ওর পায়ের উপর জোরে একটা বাড়ি দিয়ে জিজ্ঞাসা করে কারণ কোথায় আছে। পরের দিন দেখি ও মরে পড়ে আছে আর পুলিশ আসে তদন্ত করতে। পুলিশ দেখে ঘর পুরো এলোমেলো হয়ে আছে আর কামনেশ বারান্দা থেকে লাফ দিয়েছে। তারা মনে করে কামনেশ সুইসাইড করেছে, কিন্তু কারণে মনে প্রশ্ন আসে ও সুইসাইড কেন করবে? নিশ্চয়ই ওকে কেউ মেরে ফেলেছে। শত্রু তো ছিলই ওর কত, হতে পারে এর মধ্যে কেউ ওকে উড়িয়ে দিয়েছে। সারিকা দিল্লি চলে আসে, একটা সস্তা হোটেলে রুম নেয়। পরে ওখান থেকে একটা দামি হোটেলে চলে যায় যেখানে কারণ এসে উঠেছিল আর ওর সামনের রুমটাই নিয়ে নেয়। সারিকা ওর বারান্দায় গিয়ে দাঁড়ালে তখন কারণকে দেখতে পায় যে ও সুইমিং পুলে একটা মেয়ের সাথে গ্লুমুলু করছিল। রাতে সারিকা ওর মায়ের সাথে কথা বলছিল আর পুলিশ মায়ের ফোন ট্রেস করে জানতে পারে যে সারিকা এখন দিল্লিতে আছে। কারণ যাই করে যেখানেই যাই সারিকা ওর উপর সবসময় নজর রেখেই চলে। পুলিশ সারিকাকে খুঁজতে খুঁজতে হোটেলে চলে আসে। সে সারিকার সব জিনিসপত্র তো পায়, কিন্তু সারিকা সেখানে ছিল না। ও কারণের পিছনে পিছনে একটা হোটেলে গিয়েছিল। সারিকা দেখে কিছু লোক আসে আর কারণকে জোর জবরদস্তি করে নিয়ে যায়। करण को बुलाया था संजीव नाम के आदमी ने, जो कि चड्डी पहने पैसों की गिनती करने। संजीव ने करण को कुछ काम दिया था जो कि अब तक हुआ नहीं था, तो धमकी देने के लिए उसे बुलाया था कि काम करो वरना अच्छा नहीं होगा। सारिका उनका पीछा करते करते वहां तक पहुंच गई थी और इनकी सारी बातें सुन रही थी और देख भी रही थी कि बिस्तर पर कितना सारा पैसा फैला हुआ है। करण के जाने के बाद बिलाल नाम का एक आदमी संजीव को देखने जाता है तो पाता है कि संजीव मरा पड़ा है और सारा पैसा गायब है। तो पूरा शक करण पर जाता है कि उसी ने किया होगा। दरअसल में सब कुछ किया था सारिका ने, ताकि नाम करण पर आए और उसके ही लोग उसके खिलाफ हो जाएं। पुलिस ऑफिसर होटल की लिफ्ट की ओर टकटकी लगाए इंतजार कर रही थी कि कब सारिका आए और उसे धर दबोचे। सारिका आती है, लिफ्ट खुलती है, लेकिन ऑफिसर की नजर हट गई थी तो वो उसे देख नहीं पाती, लेकिन सारिका उसे देख लेती है तो वो लिफ्ट में ही छुप जाती है। संजीव का बड़ा भाई भी था जिसे सब भाई साहब कह के पुकारते थे, तो वो अपने आदमियों को भेज देता है करण को लाने के लिए। पुलिस ऑफिसर को रिसेप्शनिस्ट से पता चलता है कि सारिका ने खास तौर पर करण এবার পুলিশের কাছে এটা তো পরিষ্কার হয়ে যায় যে কারণ নামে কেউ একজন তো আছে। কারণকে নেয়ার জন্য এদিকে ভাই সাহেবের লোকজন চলে আসে। কারণ তো জানতো না যে কারণে সে যাওয়ার জন্য রেডিও ছিল না। এইখানে তো কারণ কোন রকমের বেঁচে যায়, কিন্তু তার প্রেমিকার গায়ে ভুলবশত গুলি লেগে যায় আর সে সেখানেই মারা যায়। এরপর কারণ সেখান থেকে বের হওয়ার সাথে সাথে সেখানে পুলিশ আসে। তারা এসে দেখে পুরো রুমে লাশ বিছানো। তারা বুঝে যায় যে কোনো গরমিল আছে। আর কারণ এদিক থেকে ওদিকে পালানো শুরু করে গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য। আর সবাইকে বুঝাতে থাকে যে ও সঞ্জিতকে মারেনি, কিন্তু ভাই সাহেব তো ওকে ছাড়পাত্র নয়। ও পালাতে পালাতে একটা শপিং মলে ঢুকে যায়। সেখানে সারিকার সাথে দেখা হয়। সারিকা অ্যাক্টিং করতে করতে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা তুমি, আমি তো তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। কারণ বলে আমার পিছনে কিছু লোক পড়েছে আমাকে মারার জন্য। তো সারিকা এমন রিয়াক্ট করে যেন সে কিছু জানেই তো না। কারণ বলে যে তোমার জেল যাওয়ার পরে তো আমি আন্ডারওয়ার্ল্ডকে চক্করে পড়ে গিয়েছি। আমি আর কামনেশ তোমাকে বাঁচানোর জন্য প্রমাণ খুঁজছিলাম, কিন্তু তারা জেনে গেছে আর কামনেশকে তারা মেরে ফেলেছে। তো আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। কারণ ওকে বোকা ভাবছিল আর সেভাবে ওকে বলদ বলদ বুঝাচ্ছিল। আর সারিকাও বোকা হওয়ার নাটক করছিল আর ওকে নিজের বাসায় নিয়ে যাবে। কারণের মনে হচ্ছে ভাই সাহেবের খুব কাছের চামচা বিলাল ওকে মেরেছে আর সব টাকা পয়সা ওর কাছেই আছে। মাঝখানে আমাকে ফাঁসি দিয়েছে কারণ আমার সাথে ওর বোনে না। সারিকা খুব আহ্লাদ করছিল যেন ও কারণের প্রেমে এখনো পাগল। কারণ সারিকাকে বিলালের কাছে যেতে বলে আর বলে তুমি তাকে গিয়ে বলবে যে তুমি জানো আমি কোথায় আছি। সারিকা বিলালের কাছে যায় আর তখন লুকিয়ে লুকিয়ে কারণও চলে আসে আর ও সব চাঁদের মেরে বিলালকে গিয়ে বলে তুই সব পয়সা হাতিয়ে নিয়ে আমাকে ফাঁসাচ্ছিস, এবার বল সব টাকা কোথায়। এদিকে পুলিশ অফিসারও লেগেছিল কেসটার পিছনে। তারা জেনে যায় যে বিলাল কোথায় আছে, তো তারাও বেরিয়ে পড়ে বিলালকে ধরার জন্য। চালাকি করে বেলাল কারণকে মারার চেষ্টা করে, তাই কারণ ওকে মেরে ফেলে। আর আফসোস করতে থাকে এখন কিভাবে জানবে যে টাকা কোথায় আছে। এরপর সেখানে আরো গুন্ডা আসে, তাই ওরা ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু সারিকা তো দেয়াল টুপকে পালিয়ে যায়, কিন্তু কারণ পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ অফিসার জিজ্ঞাসা করে সারিকা কোথায়। কারণ ওকে না চেনার ভান করে।
পুলিশ অফিসার বলে তোমরা একই হোটেলে ছিলে কিন্তু জানো না যে সারিকাকে সেই যে কমলেশকে মেরেছে। এইটা শুনে তো কারণের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন ভাই সাহেবের গুন্ডারা এসে ওর উপর হামলা করে আর কারণ সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। কারণ এবার সব বুঝতে পারছিল যে সঞ্জিতকে আর কমলেশকে কে মেরেছে আর তার সাথে যা হচ্ছিল এই সব কিছু পিছনে সারিকার হাত আছে। কারণ বাসায় গিয়ে সারিকাকে মাথা থাকে আর জিজ্ঞাসা করে টাকাগুলো কোথায়। সারিকা বলে ওগুলোকে আমি জ্বালিয়ে দিয়েছি। কারণ বলে তুমি কি পাগল, 11 কোটি টাকা জ্বালিয়ে দিয়েছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি কি করব? কারণ আমি টাকাগুলো জ্বালিয়ে দিয়েছি, আমি এখন কি করব বলো? তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমাকে মেরো না প্লিজ। তো কারণ এরপর সারিকাকে ভাই সাহেবের কাছে নিয়ে যায় আর বলে এই সাজিদকে মেরেছে আর ও বলবে যে ও কিভাবে মেরেছে আর কি করেছে। সারিকা বলে ভাই আমি কাউকে মারিনি ভাই, আমি ওকে অনেক ভালোবাসি আর ওর সাথে দেখা করার জন্য হোটেলে গিয়েছিলাম আর ওখানে কোনো অন্য মেয়ে ছিল তাই ও আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। হঠাৎ হঠাৎ ও আমার ঘরে আসে আর বলে যে আমার লুকানোর জন্য জায়গা চাই। বলেছে ওর হাতে কারো খুন হয়ে গেছে আর তারা ওর পিছে পড়েছে আর সেই খুনের দোষ আমাকে নিতে বলছে। তারপর আমি যখন অস্বীকার করি ও আমাকে খুব মারে আর এখানে ধরে নিয়ে আসে। প্লিজ স্যার আমাকে বাঁচান। কারণ ওর নাটক দেখে রেগে ওকে মারতে যায় কিন্তু ভাই সাহেব ওকে থামায়। আর সারিকা আরো নাটক করতে করতে বলে কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে এমন করো না কারণ প্লিজ। কারণ বলে ও বলেছে যে ও সব টাকা পুড়িয়ে দিয়েছে। সারিকা বলে কি টাকা পুড়িয়ে দিব? কেউ কি পাগল যে সে টাকা পুড়িয়ে দেয়? ভাই সাহেব কারণকে মারার জন্য সামনে আগায়। কারণ বলে সত্যিই যদি আমি টাকাগুলো চুরি করতাম তাহলে আমি এখন বিদেশে থাকতাম, আপনার সামনে নয়। এই সব কিছু করেছে, এই সবাইকে মেরেছে। এইসব চলতেই ছিল তখন সুযোগ পেয়ে সারিকা ওখান থেকে পালিয়ে যায়। আর তখন সেখানে পুলিশ আসে। ভাই সাহেব আর পুলিশের মধ্যে অনেক গুলি বর্ষণ হয় আর পুলিশকে মেরে ফেলে কারণ। পুলিশকে মেরে সেখান থেকে সে পালিয়ে যায়। গাড়ি নিয়ে সেখান থেকে কারণ পালিয়ে যায় ঠিকই কিন্তু তার পিছনে বন্দুক নিয়ে বসেছিল সারিকা। দেন সে তাকে একটা গুহায় নিয়ে যায় আর শিকল দিয়ে তাকে বেঁধে ফেলে। সারিকা বলে প্রত্যেকদিন জেলে বসে ভাবতাম কি করব তোমার সাথে, কিভাবে মারবো তোমাকে, সামান্য মৃত্যু তো তোমার জন্য খুবই ছোট। তো অনেক খোঁজার পর আমি এই জায়গাটা পাই। কারণ খুব কান্না করছিল আর বলছিল আমাকে ছেড়ে দাও, মাফ করো আমাকে। কিন্তু সারিকা কারণের সব নাটক জানে আর এভাবে কিভাবে ছেড়ে দেয় ওকে, ওর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সারিকা ওকে এখানে রেখেই চলে যায়। সারিকা সেখান থেকে ভরা একটা ব্যাগ নিয়ে পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে আমার যা করার ছিল করেছি, এবার আপনার যা করার তা করুন। কিছুক্ষণ পরে দেখে কারণ সেখানে অনেক বড় বড় ইঁদুর আসছে। সে সেগুলোকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু ওদের পরিমাণ বেড়েই চলছিল ধীরে ধীরে আর ওগুলো ধীরে ধীরে কারণের শরীরে ঢুকে যাচ্ছিল আর তাকে কামড়াচ্ছিল। কারণ খুব চিৎকার করছিল। এর থেকে ভয়ঙ্কর আর কঠিন মৃত্যু অন্য কিছু হতে পারে না। এর পরের সিনে দেখি আমরা সারিকা জেলে আর নিজের কর্মের সাজা ভোগ করছে। তার মধ্যে কোনো আফসোস ছিল না আর সে জেলে থাকাটা শিখে নিয়েছে আর কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। আর এর মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাই।